ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান ফার্স্ট সেমিস্টারে পড়ছো, অর্থাৎ যারা 2024 থেকে 25 সেশনে অ্যাডমিশন নিয়েছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তোমরা জানো 2023 সালে ইউনিভার্সিটির নতুন সিলেবাস এবং সাথে 3 বছরের জায়গায় 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালু হয়েছে। কাজে এখন বিএ, বিএসসি বা বিকম প্রত্যেকটা স্ট্রিমেই 4 বছর ডিগ্রি উইথ রিসার্চ কমপ্লিট করতে সময় লাগবে। তো এই 4 বছরের কোর্স 2023-এ লাগুর সাথে সাথে সিলেবাসও পরিবর্তন হয়েছে। কাজে এখন 4 বছরে টোটাল 8টে সেমিস্টার তোমাদের পরীক্ষা দিতে হবে। এই 8টা সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা করে অনার্সের সঙ্গেও পেপার পড়তে হবে। বিশেষ করে আজকে ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারে কটি পেপার পড়তে হবে, তার সঙ্গে পাসের কটি পেপার পড়তে হবে, কম্পালসারি পেপার কটি পড়তে হবে এবং ইতিহাস অনার্সের ওপর কি কি বই পড়লে তোমাদের কাজে আসবে, এই সম্পূর্ণ তথ্য নিয়েই আজকের এই ভিডিও। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুবই কাজে আসবে। তো চলো বেশি কথা না বলে আমরা একে একে দেখে নিই আজকের ভিডিওর আলোচনার বিষয়গুলো। কোন কোন বিষয়ের ওপর আমরা আজকে আলোচনা করতে চলেছি। প্রথম হচ্ছে ফার্স্ট সেমিস্টারে টোটাল কতগুলো পেপার তোমাদের পড়তে হবে, সঙ্গে প্রত্যেকটা পেপার কত নাম্বারের করে রয়েছে। ইতিহাস অনার্সের সিলেবাস আমরা দেখব আজকের এই ভিডিওতে। প্রত্যেকটা পেপারে কত নাম্বারের করে প্রশ্ন আসে এবং কি কি বই পড়লে তোমাদের কাজে আসবে। আমি পূর্বেই বলেছি 2023 সালে সিলেবাস পরিবর্তন হয়েছে। কাজে 2023-এর প্রশ্নপত্রও তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয় কেমন প্রশ্ন হয়, কত নাম্বারের করে প্রশ্ন পড়ে। এই প্রসঙ্গে বলি, তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে বা জেনারেল ইনফরমেশনের প্রয়োজন রয়েছে, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমি ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের গ্রুপে তোমাদের জয়েন্ট করিয়ে দেব। এছাড়াও তোমাদের কারোর যদি নোটস ক্লাসের প্রয়োজন হয়, তাও যোগাযোগ করতে পারো। চলো আমরা দেখে নিই প্রথমে কতগুলো পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, অনার্সের সঙ্গে সঙ্গে অন্যান্য কতগুলো পেপার পড়তে হবে। তোমরা যদি খাতা কলম নিয়ে বিষয়টাকে একটু লিখে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তোমাদের প্রথমেই বলি, অনার্সের যে পেপারগুলো রয়েছে বা অনার্স সাবজেক্টটাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট, আর পাসের যে পেপার বা পাসের সাবজেক্টকে বলা হচ্ছে মাইনর সাবজেক্ট। তাহলে আমাদের মেজর পেপার কতকগুলো পড়ব সেটা দেখলেই আমরা বুঝে যাব অনার্সের কতকগুলো পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। মেজর পেপার দেখো প্রথমেই রয়েছে মেজর 1, আর মেজর পেপার নেই। কাজে বুঝতে পারছো অনার্সের একটি পেপার তোমাদের পড়তে হবে। এই যাই এস হচ্ছে ইতিহাস বিষয় বলে তার কোড ফর্ম, আর একদম নিচে দেখো মাইনর বলে লেখা আছে। এবারে যারা ইতিহাস অনার্সে ভর্তি হয়েছো তাদেরকে পাশে দুটো পেপার তোমাদের রাখতে হয়েছে, অর্থাৎ মাইনর পেপার তোমাদের দুটো রয়েছে, মাইনর 1 আর মাইনর 2। মাইনর 1 যার যেটা রয়েছে, কেউ এডুকেশন রেখেছো, কেউ বাংলা রেখেছো, কেউ পলিটিক্যাল সায়েন্স রেখেছো, যার যে সাবজেক্টটা মাইনর 1 রয়েছে সেই পেপারটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। আর মাইনর 2 ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে না, ওটা সেকেন্ড সেমিস্টারে যার যেটা মাইনর 2 রয়েছে সেটা পড়তে হবে। তাহলে আমরা দুটো পেপার বুঝে নিলাম, মাইনর 1 আর মেজর 1। মেজর 1 হচ্ছে ইতিহাস অনার্সের পেপার, একটি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, আর মাইনর 1
পাশের একটি পেপার, যার যে সাবজেক্টটা রয়েছে মাইনর 1 সেটা ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। এবারে আমরা দেখে নিব যে মাইনর 1 মেজর 1 ছাড়াও ফার্স্ট সেমিস্টারে আরও কতগুলো পেপার পড়তে হবে। SEC বলে একটি পেপার তোমাদের পড়তে হবে। এই পেপারটি হচ্ছে ইতিহাস রিলেটেড। দেখো এই যে কোড বলে লেখা আছে, HIS প্রথমে দেওয়া আছে, তার মানে HIS হচ্ছে ইতিহাস অনার্স রিলেটেড SEC 1 পেপারটা তোমাদের পড়তে হবে। কেউ বাংলা অনার্স করছে তাহলে তার SEC 1 বাংলা রিলেটেড হবে। কেউ এডুকেশন অনার্স করছে তার SEC 1 এডুকেশন রিলেটেড হবে। তাহলে বিষয়টা আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। মেজর 1 যে সাবজেক্টটা আছে বা মেজর সাবজেক্ট যেটা আছে সেই মেজর সাবজেক্ট রিলেটেড SEC 1 ফার্স্ট সেমিস্টারে একটি পেপার কম্পালসারি হিসেবে পড়তে হবে। তার সঙ্গে কি পড়তে হবে না AEC বলে একটি পেপার পড়তে হবে, যেই পেপারটা হচ্ছে কি পেপার না একটা কম্পালসারি পেপার। দেখো এখানে লেখাই আছে কমন ফর অল প্রোগ্রামস, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে অনার্স করুক না কেন তাকে AEC 1 ইংলিশ এটা প্রত্যেককেই পড়তে হবে। তার সাথে MDC 1 বলে একটি পেপার পড়তে হবে, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বা কোর্সের একটি পেপার। এই মাল্টিডিসিপ্লিনারি পেপারটা হচ্ছে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছিলে সেই অ্যাডমিশনের সময় MDC 1-এর অনেকগুলো পার্ট ছিল। সেই পার্টগুলোর মধ্যে যেটা ভর্তির সময় চুজ করেছো সেই পেপারটা তোমাকে MDC 1-এ পড়তে হবে। সেই জন্য এখানে লেখা আছে দেখো টু বি চুজেন ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ যে লিস্ট অ্যাডমিশনের সময় দেওয়া হয়েছিল MDC 1-এর উপর চুজ করতে যেটা চুজ করেছো সেটা একটি পেপার পড়তে হবে। আর VAC বলে একটি পেপার পড়তে হবে। VAC হচ্ছে ENVS, এটাও কিন্তু প্রত্যেককে পড়তে হবে। কমন ফর অল প্রোগ্রামস, অর্থাৎ সে যা সাবজেক্ট নিয়ে ভর্তি হোক না কেন প্রত্যেককে কিন্তু ENVS অর্থাৎ VAC 1 এই পেপারটা প্রত্যেককে পড়তে হবে। তাহলে দুটো পেপার প্রত্যেককে পড়তে হবে, AEC আর VAC, এটা প্রত্যেকের একই সিলেবাস এবং প্রত্যেককে এটা পড়তে হবে। MDCও প্রত্যেককে দিতে হবে, কিন্তু সেখানে কে কোন পার্টটা চুজ করেছে তার উপর ডিপেন্ড করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কতগুলো পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। তাহলে মোট হচ্ছে 6খানা পেপার, অনার্সের একটি, পাশের একটি, AEC একটি, SEC একটি, MDC একটি, VAC একটি। এবারে আমরা দেখে নিব প্রত্যেকটা পেপার কত নাম্বারের করে রয়েছে। এদিকে লেখা আছে দেখো টোটাল নাম্বার, তাহলে পেপারটা হচ্ছে যত নাম্বারের টোটাল নাম্বার সেটা দেওয়া আছে। তাহলে মেজর 1 হচ্ছে 75 নাম্বার, AEC হচ্ছে 50 নাম্বার, SECও 50 নাম্বার, MDC 50 নাম্বার, আর VAC অর্থাৎ ENVS এটা 100 নাম্বার, আর মাইনর পেপার 75 নাম্বার। টোটাল ফার্স্ট সেমিস্টারে তোমাদের 400 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এই পেপারগুলো যে টোটাল নাম্বার দেওয়া আছে তার আবার ভাগ আছে। দেখো এই যে নাম্বারটা হচ্ছে এটা তোমাদের হলে গিয়ে সেন্টারে পরীক্ষা দিতে হবে, আর এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে তোমাদের কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ কলেজের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার যে নম্বর থাকবে এর মধ্যে আবার ভাগ আছে। কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটা হচ্ছে 10 নাম্বার, আর 5 হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর, এই করে 15। বাকিতে 10 এরকম রয়েছে, 5 অ্যাটেন্ডেন্স, 5 হচ্ছে ইন্টারনাল। যেখানে 15 রয়েছে সেটাতে কলেজে পরীক্ষা হবে 10 নাম্বারের আর অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 নাম্বার। আর যেখানে 10 রয়েছে সেখানে কলেজে পরীক্ষা হবে 5 নাম্বারের আর 5 হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর। এই প্রসঙ্গে বলি যে VAC 50 রয়েছে, এই 50টা হচ্ছে প্র্যাকটিক্যালের উপর। আর ইতিহাস অনার্স SEC 1-এর কোনো থিওরি এক্সাম হবে না, যে 40 দেওয়া আছে থিওরি এক্সাম হবে না, সেটা প্রজেক্ট বা কোনো প্র্যাকটিক্যাল হতে পারে। তবে প্রজেক্ট সাধারণত হয়েছে 2023 সালে, তো নতুন সিলেবাস এসছে, তো 2023-এ এটা প্রজেক্ট করতে কলেজের স্যার ম্যাডামরা ডিপার্টমেন্টের যেনারা আছেন ওনারা দিয়েছেন। আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা উপরে যে নাম্বারটা দিয়েছি হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে আমরা দেখে নিব যে ইতিহাস অনার্সের ফার্স্ট সেমিস্টারে সিলেবাস কি রয়েছে এবং যে টোটাল নাম্বার 75 ছিল সেই 75-এর কত নাম্বার সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কত নাম্বার কলেজ ইন্টারনাল আর অ্যাটেন্ডেন্স সেটাও বলে দিয়েছি।
তবে যে 60 নাম্বারের তোমাদের হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেখানে কত কত নাম্বারের প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো একবার দেখে নিব। তোমাদের বলি যে ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের টাইটেলটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইম টু 600 BCE, অর্থাৎ এনসিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের কোথা থেকে না আর্লিস্ট ফ্রম দ্য আর্লিস্ট টাইম টু 6th সেঞ্চুরি BCE, অর্থাৎ আদি থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। এটাই হচ্ছে তোমাদের পেপারের নাম। এই রকম পেপার কোড তোমাদের প্রশ্নপত্রে থাকবে। MJ1T হচ্ছে থিওরি। কত নাম্বারের পরীক্ষা দিতে হবে থিওরি? না 60 নাম্বারের। এই 60 নাম্বারের কত কত নাম্বারের প্রশ্ন আসবে পরীক্ষাতে? না 2 নাম্বারের প্রশ্ন থাকবে, 5 নাম্বারের প্রশ্ন থাকবে, আর 10 নাম্বারের প্রশ্ন থাকবে। 2 নাম্বারের প্রশ্ন থাকবে 8টা, করতে হবে কটা? 5টা। 5 নাম্বারের প্রশ্ন থাকবে 6টা, করতে হবে 4টা। 10 নাম্বারের প্রশ্ন থাকবে 5টা, করতে হবে 3টা। এই করে 60 নাম্বারের তোমাদের সেন্টারে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে। আর আগেই বলেছি পেপারটার পূর্ণ মার্কস হচ্ছে 75। তাহলে 60 হয়ে গেলে কলেজের পরীক্ষা হবে 10, আর কলেজ অ্যাটেন্ডেন্সের ওপর হচ্ছে 5। কাজে তোমরা কলেজ অবশ্যই করো। এরপরে আমরা দেখে নিব যে সিলেবাসে কি কি রয়েছে। ইতিহাস অনার্সের ফার্স্ট সেমিস্টারে একটি পেপার পড়তে হবে। পেপার কোডটা হচ্ছে MJ1, এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইমস টু 600 BCE। এটা পূর্বেও বলেছি। এবারে এই পেপারের ওপর কি কি রয়েছে, এর মধ্যে কি কি তোমাদের পড়তে হবে। তো সমগ্র পেপারটা দুটো ইউনিটে ভাগ আছে। দুটো ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে টোটাল 4টে মডিউল তোমাদের পড়তে হবে, আর সেকেন্ড ইউনিটে 4টে মডিউল পড়তে হবে। তাহলে MJ1-এ দুটো ইউনিট রয়েছে। দুটো ইউনিটের মধ্যে 4টে করে মডিউল রয়েছে। 8টা মডিউল তোমাদের পড়তে হবে। 8টা মডিউলের মধ্যে ফার্স্ট ইউনিটে প্রথম মডিউলে কি রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং আর্লি ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আদি যে ধারণা সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের পড়তে হবে। ভারতবর্ষ নামকরণ কিভাবে হলো, ভারতের সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো রয়েছে ভারতবর্ষের আদি ইতিহাস জানার ক্ষেত্রে, এবং ভারত যে একটা বৈচিত্র্যময় দেশ তার বিস্তারিত তথ্য এই মডিউলে তোমাদের পড়তে হবে। সেকেন্ড মডিউলে তোমাদের পড়তে হবে কি? নিওলিথিক টু চারকোলিথিক সেটেলমেন্ট। দেখো নিওলিথিক হচ্ছে কি না নব্য প্রস্তর যুগ। পাথরের 3টা ভাগ রয়েছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এই নব্য প্রস্তর যুগ থেকে কিভাবে তাম্র ব্রোঞ্জ যুগে উত্তীর্ণ হয়েছিল মানুষের জীবনযাত্রা, এইটা হচ্ছে মডিউল 2। মডিউল 2 এর এই ভাগের মধ্যে কি কি পড়তে হবে? না পড়তে হবে মানুষ কিভাবে বসতি গড়ে তুলেছিল, এবং প্রথম যে সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা, সেই মেহেরগড় সভ্যতা পড়তে হবে। মেহেরগড় সভ্যতার যে বিভিন্ন পর্যায়গুলো ছিল, 7টি পর্যায়, সেই 7টি পর্যায়ে কিভাবে মানুষের জীবনযাত্রার অগ্রগতি ঘটেছিল সেগুলোও পড়তে হবে। এবং প্রথম ভারতবর্ষের যে নগরায়ন গড়ে উঠেছিল সেই নগরায়ন পড়তে হবে এই মডিউলে। হরপ্পা সভ্যতার কথা এখানে পড়তে হবে। হরপ্পা সভ্যতার আদি, হরপ্পা সভ্যতা এবং পরবর্তী 3টা স্তর বা পর্যায়েও তোমাদের এই মডিউলে পড়তে হবে। হরপ্পার যে প্রযুক্তি ছিল, কৃষি ব্যবস্থা ছিল, ধর্ম ছিল, যে সামুদ্রিক ব্যবসা বাণিজ্য হতো সে নিয়েও পড়তে হবে। সাথে হরপ্পা সভ্যতার ধ্বংসের বা পতনের কারণ কি ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন বিতর্ক যে রয়েছে, কেন হরপ্পা সভ্যতার পতন ঘটে গেছিল সেই বিষয়টাও মডিউল 2তে ফার্স্ট ইউনিটে পড়তে হবে। এরপরে রয়েছে মডিউল 3, দ্য আরিয়ানস ইন ইন্ডিয়া, অর্থাৎ আর্য ভারতে তাদের যে সভ্যতার বিকাশ ঘটেছিল সেই বিষয়টা পড়তে হবে মডিউল 3তে। আর্যদের যে সভ্যতা সেই সভ্যতাকে বলা হয় বৈদিক সভ্যতা। এই বৈদিক এজ বা বৈদিক সভ্যতাকে 2টি ভাগ করা হয়েছে। একটা বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো এই ঋগ বৈদিক যুগের আর সাথে পরবর্তী বৈদিক যুগের কথা মডিউল 3তে তোমাদের পড়তে হবে। আর্যদের সম্পর্কে ধারণা, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, ভারতে না ভারতের বাইরে, সেই নিয়ে ঐতিহাসিক মহলে অনেক বিতর্ক সৃষ্টি হয়। একদল ঐতিহাসিক বলেন আর্যদের আদি বাসস্থান ছিল ভারতবর্ষ, আর একদল ঐতিহাসিক বলেন আর্যদের আদি বাসস্থান ছিল ভারতের বাইরে। কাজে এই বিতর্ক নিয়ে যে তথ্যটা উঠে আসছে সেটাও কিন্তু মডিউল 3তে তোমাদের পড়তে হবে। তার সাথে পড়তে হবে
আর্যদের যে সভ্যতা, সেই সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়েছে। কেন না, বেদকে কেন্দ্র করে তাদের সেই সভ্যতার অগ্রগতি ঘটেছিল। তো সেই কারণে আর্যদের সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়েছে। অর্থাৎ বেদের যে ভাগ সেগুলোও পড়তে হবে, সাথে ব্রাহ্মণ, উপনিষদ, আরণ্যক, এই বিষয়গুলো, আর্যদের যে কৃষি ব্যবস্থা ছিল, তাদের কি কি পেশা ছিল, এছাড়াও এগুলো, সাথে রাজনৈতিক বিকাশ, তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো, এই সব মডিউল 3-তে পড়তে হবে ইউনিট 1-এর। ইউনিট 1-এর আরেকটি মডিউল রয়েছে, সেটা হচ্ছে 4th মডিউল। মডিউল 4-তে তোমাদের পড়তে হবে নর্থ ইন্ডিয়া ইন 6th সেঞ্চুরি BCE। তো এই উত্তর ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস। এখানে কি কি রয়েছে না, পড়তে হবে কিভাবে জনপদ রাষ্ট্র গড়ে উঠেছিল, এস্টাবলিশমেন্ট অফ কিংডম, এবং সাথে যে জনপদ থেকে কিভাবে মহাজনপদে উত্তীর্ণ ঘটেছিল। 6ষ্ঠ শতকে ভারতে 16টা মহাজনপদ ছিল, সেই 16টা মহাজনপদ তোমাদের পড়তে হবে, এবং স্বশাসিত যে গোষ্ঠীগুলো গড়ে উঠেছিল সেটাও এখানে পড়তে হবে, দ্য অটোনমাস ক্ল্যান যেটাকে বলা হচ্ছে। আর কি পড়তে হবে না, 16টা মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত টিকে ছিল মগধ। তো মগধের উত্থানের কারণ কি, কিভাবে মগধ থেকে ভারতে একটা বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়েছিল সেই মৌর্য সাম্রাজ্য। তো এখানে সেই মগধ উত্থানের বিষয়টা তোমাদের পড়তে হবে। এই গেল ইউনিট 1-এর 4টে মডিউল। আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখে নিব ইউনিট 2-এর 4টে মডিউলে কি কি রয়েছে। ইউনিট 2-এর ফার্স্ট মডিউলে যেটি রয়েছে তোমাদের পড়তে হবে, যেটি সেটা হচ্ছে আইডিয়াস অ্যান্ড ইনস্টিটিউশন ইন আর্লি ইন্ডিয়া। ভারতের আদির যে ধারণা এবং যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেই বিষয়গুলো ওপর। যেমন কি কি পড়বো এর মধ্যে না, বর্ণ জাতি পড়তে হবে, বর্ণ জাতি, এবং তার সঙ্গে যে পড়বো আমরা দাস ব্যবস্থা, স্লিভারি পড়বো, আনটাচেবল পড়বো, অস্পৃশ্যতা, নারীর ইতিহাস পড়তে হবে তোমাদের। সঙ্গে বিবাহের যে শ্রেণী বিভাগ ছিল সেইগুলো কিন্তু মডিউল 1-এ ইউনিট 2-এ পড়তে হবে। মডিউল 2-তে পড়তে হবে তোমাদের কালচারাল ডক্ট্রিনস অ্যান্ড মেটাফিজিক্সের ওপর, যে নীতিগুলো ছিল, সংস্কৃতি ছিল সেইগুলো। ধর্ম, যে রিলিজিয়ান অফ দ্য বেদাস, ধর্মের কথা যে বেদে উল্লেখ রয়েছে, ধর্মীয় দিকগুলো, সেটা পড়তে হবে এই মডিউলে। আর পড়তে হবে বুদ্ধিজম, জৈনইজম আর আজীবক, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর আজীবক ধর্ম। সাথে পড়তে হবে নাস্তিক, আস্তিক, এই বিষয়টাও মডিউল 2-তে ইউনিট 2-এর যে বিষয়গুলো পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মডিউল 3-তে পড়তে হবে তোমাদের এসপেক্টস অফ ইকোনমি ইন দ্য এজ অফ বুদ্ধ, বুদ্ধের সময়কালে যে অর্থনীতিগুলো ব্যবস্থা ছিল সেই বিষয়গুলো পড়তে হবে মডিউল 3-তে। মডিউল 3-তে ইকোনমিক চেঞ্জ, অর্থনৈতিক যে পরিবর্তন, কোন কোন জায়গা থেকে মানুষের অর্থনৈতিক উপার্জন হতো সেই বিষয়গুলো, ব্যবসা বাণিজ্য, ক্রফট, গিল্ড, এইগুলো। আর কি পড়বো মডিউল 3-তে, আর পড়তে হবে রাজস্ব ব্যবস্থা বুদ্ধের সময়কালে কেমন ছিল, ট্যাক্সেশন ব্যবস্থা। দ্য সেকেন্ড আরবানাইজেশন, আমরা ফার্স্ট ইউনিটে ফার্স্ট আরবানাইজেশনের কথা সিলেবাসে দেখেছি, আর ইউনিট 2-এ সেকেন্ড আরবানাইজেশনের কথা, দ্বিতীয় নগরায়নের বিষয়েও তোমাদের রয়েছে, এটাও তোমাদের পড়তে হবে। মডিউল 4-এ তোমাদের পড়তে হবে দ্য কালচারাল মিলিয়ন্স, অর্থাৎ যে সাংস্কৃতিক বিষয়গুলো ছিল, শিক্ষা, ভাষা, সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, এই বিষয়গুলো মডিউল 4-এ তোমাদের পড়তে হবে। আশা করি সিলেবাসটা প্রত্যেকে বুঝতে পেরেছ। তাও তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। যে সিলেবাস রয়েছে এই সিলেবাসটা তোমরা যদি দায়িত্ব সহকারে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো তাহলে খুব বেশি কঠিন লাগবে না, এবং ফাইনাল পরীক্ষার আগে আশা করি প্রত্যেকেরই পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি সিলেবাসটাকে গুগল ট্রান্সলেট করে দিয়েছি, বাংলাটা দেখে নিতে পারো। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে এই সিলেবাসের উপর কি কি বই পড়লে তোমাদের কাজে আসবে। আমি ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের ওপর যে সমস্ত বইগুলো পড়েছি তার মধ্যে আমার মনে হয়েছে এই বইটি তোমাদের কাজে আসতে পারে। রণবীর চক্রবর্তীর স্যারের লেখা বইটার নাম হচ্ছে ভারত ইতিহাসের আদি পর্ব।
প্রথম খণ্ড, এই বইটা তোমরা কিনতে পারো, তোমাদের কাজে আসতে পারে। এছাড়া আরও কয়েকটা বই লিস্ট দিয়েছি। ওরিয়েন্টাল ব্ল্যাক সোয়ানের ভারতের প্রাচীন অতীত, এটি হচ্ছে রামচরণ শর্মার লেখা, এই বইটিও ভালো। এছাড়া আরও দু একখানি বই দিয়েছি। ভারতের ইতিহাস, যেটি জীবন মুখোপাধ্যায়ের লেখা, খুব সহজ সরলভাবে, তবে বইটাতে পুরো প্রাচীন ভারতের ওপর রয়েছে। তোমাদের সিলেবাসে তো পুরো প্রাচীন ভারত নেই, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক পর্যন্ত রয়েছে। কাজে এই বইটি নিলে তোমাদের ভাগ করে কতটা পার্ট রয়েছে সিলেবাস দেখে ইউনিটগুলো পড়তে হবে। যদি নাও কেউ, তাহলে এরকম দেখে নিবে যে জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাসের উপর 1, 2, 3 করে এরকম খণ্ডগুলো রয়েছে, প্রথম খণ্ডটা কিনবে। এছাড়া যারা ইংরেজি বই পড়তে সাবলীল, তারা এই বইটি কিনতে পারো, এ হিস্ট্রি অফ এনসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিওভেল ইন্ডিয়া। এই বইটি খুবই ভালো। বইটির লিখেছেন উপেন্দর সিং, পিয়ারসন পাবলিকেশনের উপেন্দর সিং। ডক্টর মনমোহন সিং, প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রীর মেয়ের লেখা, ইনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার কাজে নিযুক্ত এখন। এই বইটি খুবই ভালো। এরপরে আমরা দেখে নিব 2023 সালে নতুন সিলেবাস হওয়ার পর যে প্রথম পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্রটা নিয়ে তোমরা দেখে নাও। 2023 ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি, হিস্ট্রি পেপার MJ1, টি বলে লেখা থাকবে অর্থাৎ থিওরি, সিঙ্গেল কোর মেজর অর্থাৎ একটি পেপার অনার্সের পড়তে হয়, পেপারের নাম দেওয়া থাকবে প্রশ্নপত্রে, এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইমস টু 6th সেঞ্চুরি BCE। ফুল মার্কস থাকবে 60, সময় থাকবে 3 ঘন্টা। এবারে কত কত নাম্বারের প্রশ্ন এসেছিল সেগুলো দেখে নিব। 2 নম্বরের 5টি করতে হয়েছিল, ছিল কটা আমি আগেই বলে দিয়েছি, 8টা প্রশ্ন থাকবে, 2 নম্বরের করতে হবে 5টা। প্রথমে ইংলিশ ভার্সন রয়েছে, তারপরে বঙ্গানুবাদ করা রয়েছে। আমরা বাংলাটা দেখে নিব। দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5। প্রথম প্রশ্ন ছিল কি? প্রথম প্রশ্ন ছিল ভারতের পরিপ্রেক্ষিতে নব্য প্রস্তর বিপ্লব এর সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন ছিল প্রত্নতত্ত্ব কাকে বলে। 3 নম্বর প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতায় বাণিজ্যিক যোগাযোগ কেমন ছিল। 4 নম্বর প্রশ্ন ছিল পুরাণ সম্বন্ধে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন ছিল অষ্টাঙ্গিক মার্গ কি। 6 নম্বর প্রশ্ন ছিল জনপদ বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন ছিল 4টি আর্য সত্য কি। 8 নম্বর প্রশ্ন ছিল জৈন ধর্মে ত্রিরত্ন কি। এই ছিল 2 নম্বরের 8টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে বলা ছিল। এরপরে আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন ছিল কতগুলো আর কতগুলো করতে বলা ছিল। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 5 নম্বরের প্রশ্ন কটা করতে দেওয়া ছিল? 4টে প্রশ্ন করতে বলা ছিল। প্রথম প্রশ্ন ছিল মেসোলিথিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের মূল্যায়ন করো। 11 নম্বর প্রশ্ন ছিল হরপ্পীয় ধর্মের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 12 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন ভারতে গাণিতিক বিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন ছিল মগধের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় নগরায়নের কারণ কি ছিল। এই ছিল 5 নম্বরের 6টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 4টে প্রশ্ন করতে বলা ছিল। এরপরে আমরা দেখে নিব 10 নম্বরের কটি প্রশ্ন করতে বলা ছিল আর কতগুলো প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া ছিল। 10 নম্বরের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্ন করতে বলা ছিল। প্রথম প্রশ্ন ছিল অর্থাৎ 15 দাগে
সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন ছিল আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত তথ্যগুলির বিশ্লেষণাত্মক আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন ভারতের দাস প্রথা বিষয়ে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। 18 নম্বর প্রশ্ন ছিল আরিকামেডু প্রসঙ্গে ইন্দো রোমান বাণিজ্যের প্রকৃতি বিশ্লেষণ করো। 19 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন ভারতের বাণিজ্যিক গিল্ডগুলির উৎপত্তি ও তাৎপর্য ব্যাখ্যা করো। এই ছিল 5টি প্রশ্ন 10 নম্বরের, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলা ছিল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ইতিহাস অনার্সের কী রয়েছে, কি কি বই পড়লে তোমাদের কাজে আসবে, সঙ্গে কত নম্বরের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে পূর্ণ মান থাকে, এছাড়া কলেজ ইন্টারনাল অ্যাসেসমেন্ট কত নম্বরের দিতে হয়, সঙ্গে কলেজ অ্যাটেন্ডেন্সের উপর কত নাম্বার থাকে, 2023-এ কী কী প্রশ্ন এসেছিল। কাজে আশা করি প্রত্যেকেই ফার্স্ট সেমিস্টারের সাধারণ ধারণা তোমাদের পরিষ্কার হয়েছে। যদি তোমাদের কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া তোমাদের যদি কারোর কোচিংয়ের প্রয়োজন রয়েছে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।